আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা দিয়েছিলাম যে নতুনভাবে আবারও ভিডিও নিয়ে আসবো। যে সিজন 2 চলতেছে এখন। সিজন 2 ভিডিও 2 এবং আজকের ভিডিওটা আপনাদের বহুদিনের প্রশ্ন আরকি। যে ভাই ভ্যাকসিন দিলাম তারপরে এলএসডি হয়েছে বা ভ্যাকসিন দিলাম তারপরে এফএমডি হয়েছে। এটার ভাই কারণ কি? মোটামুটি বাংলাদেশে ৩-৪ মাস ধরে এফএমডি এবং এলএসডির মহামারীর মতো চলতেছে। বিভিন্ন জায়গায় শুধু এলএসডি, এফএমডি, এলএসডি, এফএমডি। তবে হ্যাঁ, সুখের খবর হলো এখন প্রায় শেষের দিকে। এখন গরু প্রায় সুস্থ এবং এখন অনেক গরুর হয়ে গেছে এবং এখন এই রোগটা অনেকটা কন্ট্রোলে। তারপরেও তো মনে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা ভ্যাকসিন দিলাম, তারপরও কেন আমাদের গরুটা আক্রান্ত হলো? সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে হয়তো এলএসডি নয়তো এফএমডিতে। আজকে এটারই আমরা ডিটেলসে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আপনারা উত্তর পেয়ে যাবেন। আপনাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে ভিডিওটা একটু লাইক করবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটু ভাই আপনারা জানাবেন যে ভাই আমি এখান থেকে দেখতেছি। আর ফেসবুকে হলে প্লিজ একটা শেয়ার কিন্তু আমার চাই। আমার একটু ভাই প্রচার চাই যাতে করে সবাই জানুক যে ভাই আবারও নতুনভাবে সুন্দরভাবে ভিডিও আপনাদের জন্য করতেছে। তো চলেন আমরা আগে জানে নেই যে ভ্যাকসিন দেওয়ার পরও এলএসডি এফএমডি হতে পারে কিনা। একবারে সরাসরি উত্তর হ্যাঁ হতে পারে। হ্যাঁ হতে পারে। পৃথিবীতে সব থেকে সোজা হ্যাঁ না বলা, কিন্তু এই দুটাই সব থেকে ভেবেচিন্তে উত্তর দিতে হয়। হ্যাঁ এবং না খুব ছোট শব্দ, কিন্তু এই দুইটাই উত্তর দেওয়ার সময় সব থেকে বেশি চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়। লাভ হলে এখানেই বেশি হয়, লস হলেও এখানেই বেশি হয়। তো আমি বললাম যে ভ্যাকসিন দেওয়ার পরও আপনার গরুর এলএসডি বা এফএমডি হতে পারে। এখন আমরা জেনে নেই যে এটা মূলত কেন হয়। প্রথমত আমি কিছু কমন একটু কথা বলি একবারে, যে ভ্যাকসিন কি, এটা কিভাবে কাজ করে, এর ভিতরে কি থাকে, এই জিনিসটা আমি হালকা একটু আপনাদের একটু টাচ দিই, তাহলে আপনাদের যারা নতুন আমার ভিডিও দেখতেছেন বা এই প্রথম যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের জন্য অনেকটা ইজি হোক। ভ্যাকসিন আমি যদি সহজ ভাষায় বোঝাই, যে ভ্যাকসিন হলো জীবাণু। এই জীবাণুটা কি করা হয়? এই জীবাণুটা গরুর দেহে দেওয়া হয়, পুশ করা হয়, পুশ করা হয়, পুশ করা হয় প্রাণীতে। এই প্রাণীতে পুশ করলে কি হয়? এই প্রাণী তখন প্রতিরক্ষা তৈরি করে, প্রতিরক্ষা তৈরি করে, প্রতিরক্ষা তৈরি করে। এই যে প্রতিরক্ষা, এই প্রতিরক্ষাটাকে আমরা বলি হলো অ্যান্টিবডি, অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডিটা পরবর্তীতে জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীর কিংবা গবাদি পশুর শরীরকে রক্ষা করে। তাহলে এখন এখানে কথা হলো যে এটা একটা জীবাণু। তাহলে এই জীবাণুটা কি করলাম? প্রাণীতে পুশ করলাম, করলে কি করলো? এই জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ কিংবা প্রাণীর দেহ এক ধরনের প্রতিরক্ষা তৈরি করে। ওই প্রতিরক্ষাটার নাম হলো অ্যান্টিবডি। তাহলে আপনাদের সাধারণের অনেক প্রশ্ন থাকতে পারে, ভাই নর্মালি একটা জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে তখন গরুটা অসুস্থ হয়ে যায়, কিন্তু আমরা ঠিক ভ্যাকসিনে জীবাণুটাই দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার গরুটা কেন অসুস্থ হচ্ছে না? ঠিক আছে, কেন অসুস্থ হচ্ছে না? এটার একটা কারণ আছে। আপনি প্রকৃতিতে বা প্রকৃতিতে যে জীবাণুটা থাকে বা যে জীবাণুটা সরাসরি গরুর দেহে গেল যদি রোগ সৃষ্টি করে, তাহলে জীবাণুটা ছিল কি? শক্তিশালী জীবাণু এবং রোগ সৃষ্টিকারী জীবাণু। কিন্তু ভ্যাকসিনে আমরা যে জীবাণুটা ব্যবহার করি অনেক ক্ষেত্রে এই জীবাণুটা হয় মৃত, নয়তো ওই জীবাণুটার যে যে রোগ তৈরি করার ক্ষমতা, এই ক্ষমতাটা অনেকাংশেই কমে দেওয়া হয়, অনেকাংশেই কমে দেওয়া হয়। ব্যাপারটা এমন যে একজন ধরেন মারামারি করতে গেছে, কিন্তু আর হাত পা পুরোটা বাঁধা, তাহলে কি সে মারামারি করতে পারবে? কোনোভাবেই মারামারি করতে পারবে না। ভ্যাকসিনটা মূলত এরকমই। তাহলে এই যে জীবাণুটা, এই জীবাণুটা হয় মৃত জীবাণু, নয়তো এই জীবাণুটার যে রোগ সৃষ্টি করার ক্ষমতা অনেকাংশেই কমে দেওয়া হয়। এটা যখন দেহের ভিতরে পুশ করা হয়, আমাদের দেহ বুঝতে পারে যে আমার দেহের ভিতরে এখন জীবাণু আসছে,
আমাকে এখন কি করতে হবে? প্রতিরক্ষা তৈরি করতে হবে। এই প্রতিরক্ষাটা তৈরি করতে কয়েকদিন সময় লাগে। ঠিক আছে, কয়েকদিন সময় লাগে। কয়েকদিন পরে যখন প্রতিরক্ষা তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, তখন এই অ্যান্টিবডিটা ওই জীবাণুকে আক্রমণ করতে যায়। আক্রমণ করতে যাওয়ার পর দেখে যে এই তো আগে থেকে মারা গেছে, বা এর তো ওই রকম কোনো ক্ষমতা নাই। কিন্তু এই যে প্রতিরক্ষাগুলো যেগুলো তৈরি হলো, সেগুলো আমাদের দেহের ভিতরে থাকে, কিংবা গবাদি পশুর দেহের ভিতরে থাকে। পরবর্তী সময়ে হয়তো 2 মাস, 1 মাস, 4 মাস, এই সময় পরও যদি জীবাণু দেহের ভিতরে প্রবেশ করে, যেহেতু এখন প্রতিরক্ষাটা তৈরি করাই আছে, সেহেতু সাথে সাথে এই জীবাণুটা কি করে, এই প্রতিরক্ষাটা কি করে, ওই জীবাণুর উপর আক্রমণ করে ওই জীবাণুটাকে ধ্বংস করে, এবং ওই জীবাণু গবাদি পশুর দেহে রোগ সৃষ্টি করতে পারে না। প্রাকৃতিকভাবে কি হয়, যে একটা জীবাণু দেহের ভিতরে ঢোকার পর শরীর বুঝতে পারে যে আমার দেহে জীবাণু ঢুকছে, আমি অ্যান্টিবডি তৈরি করব। এই অ্যান্টিবডি তৈরি করতে যে সময়টা লাগে, এই সময়ের মধ্যেই এই জীবাণুটা হাজার হাজার লাখ লাখ কপি তৈরি করে ফেলে। তার মানে সংখ্যা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে গবাদি পশুর সমস্যা করে ফেলে। যে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হলেও ওই জীবাণুর বিরুদ্ধে আর লড়তে পারে না, এবং যদি ওই গবাদি পশুর শরীরের যদি অন্যান্য প্রতিরক্ষাও খারাপ হয়, সেক্ষেত্রে ওই পশুটা মারা যায়। বুঝতে পারছেন? তো নর্মালি প্রাকৃতিকভাবেও জীবাণু ঢুকলে দেহের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়। তবে ওই অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই যদি জীবাণুর সংখ্যা এত বেড়ে গেছে যে পশু যদি আর কন্ট্রোল করতে না পারে, ওটা যদি আর ঠিক করতে না পারে, তাহলে কিন্তু ওই গরুটা ভাই মারা যাবে জীবাণু সংক্রমণে। আশা করছি এই যে ভ্যাকসিন কি এটা বুঝছেন, এই ভ্যাকসিনটা দিলে কি হয় সেটা বুঝছেন, এবং এটা কিভাবে কাজ করে সেটাও বুঝেছেন। এখন আপনারা দেখেন যে নর্মাল কিছু কথাবার্তা, যে দুটো রোগের বিষয়ে, যে আপনারা ভ্যাকসিন দিলেন কিন্তু রোগ হলো, কেন হলো? প্রথম কথা, ভ্যাকসিনে জীবাণুই নাই। অনেক অসাধু ব্যক্তি আছে, যারা যে ভ্যাকসিন দিল, যে ভ্যাকসিনে জীবাণুই নাই। তাহলে ওই ভ্যাকসিনে যদি জীবাণু না থাকে, তাহলে ওই ভ্যাকসিন কি দেহে গিয়ে প্রতিরক্ষা তৈরি করতে পারবে? উত্তর হলো পারবে না। তাহলে আপনার গরুর যদি কখনো যদি আসল রোগ আসে, আসল জীবাণু যদি দেহের ভিতরে ঢোকে, তাহলে ওই গরুটা ভাই আক্রান্ত হয়ে যাবে। তাহলে এই ভ্যাকসিন দিয়ে কোনো কাজ হবে না। 2 নম্বর কথা, কোল্ড চেইন মেনটেন না করা, এটা ভ্যাকসিনের সবথেকে কঠিনতম কাজ। কিভাবে? কোল্ড চেইন মেনটেন করতে হয়, 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় ভ্যাকসিন। তো এখন কথা হলো যে আমরা ম্যাক্সিমাম জায়গায় যে জিনিসটা দেখি, যে যারা ভ্যাকসিন কিনতে যায়, ধরেন উপজেলা প্রাণী সম্পদ থেকে আপনি ভ্যাকসিন কিনতে গেলেন, ভ্যাকসিন আপনি কি নিয়ে যান? অনেক ক্ষেত্রে কিছুই নিয়ে যান না, বলেন যে পলিথিনের ভিতর ভ্যাকসিনটা দিয়ে দেন। ওনারাও নিরুপায়। আপনি ভ্যাকসিন চান, আপনাকে যদি আবার বলে যে ভাই এই ভ্যাকসিন এভাবে নিয়ে গেলে কাজ হবে না, আপনি আবার মাইন্ড করবেন, আপনি আবার তাদের সাথে ঝামেলা করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করেন, যে পলিথিনের ভিতর 2টা বরফ নিয়ে ভ্যাকসিন নিয়ে চলে আসেন, হেলতে দুলতে বাসায় চলে আসেন। বাসায় আসতে ধরেন 1-1.5 ঘন্টা সময় লাগলো। আপনার ভ্যাকসিনের ভিতর আর জীবাণু নাই ভাই, জীবাণু মারা সারা। ওই জীবাণু দিলে আর কোনো কাজ হচ্ছে না ভাই। বুঝতে পারছেন? ওটা দিলে আর কোনো কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে কোল্ড চেইন মেনটেন করাটা খুব জরুরি। আবার ধরেন আপনি ভ্যাকসিন কিনে আনলেন, আপনার ফ্রিজে রাখলেন, 2 দিন থেকে কারেন্ট নাই, কিংবা ফ্রিজ নষ্ট, ওই ভ্যাকসিন, ওটা যদি আপনিই দোকানদার হন, কোনো ক্ষেত্রে যে আপনিই দোকানদার, আপনি মানুষকে ভ্যাকসিন দিচ্ছেন, 2 দিন পর আবার বিদ্যুৎ আসলো, ওই ভ্যাকসিনটা আবার আপনি জমাট বাঁধায় দিলেন, দিয়ে মানুষের কাছে বিক্রি করলেন, আদৌ কি ওই ভ্যাকসিনটা ভালো আছে? কোনোভাবে ওই ভ্যাকসিনটা আর ভালো নাই। তাহলে আমরা সব থেকে চ্যালেঞ্জিং যে কাজ, এই কোল্ড চেইন মেনটেন করতে পারি না। এই কারণে আমরা যে ভ্যাকসিনটা আনি দোকান থেকে, আমরা যে আনার সময় আমরা ভ্যাকসিনের গুণগত মানটা নষ্ট করি, ওই ভ্যাকসিনটা দেওয়ার সময় আর কোনো কাজ হয় না। 3 নম্বর কথা হলো ভুল ডোজ দেওয়ার কথা 2 ml দিচ্ছেন হয়তো অনেক বেশি বা অনেক কম, কাজ হবে না। তাহলে এক্স্যাক্টলি যতটুকু ডোজ দেওয়ার, যদি 1 ml দেওয়ার তো 1 ml দেন, যদি 2 ml দেওয়ার তো 2 ml দেন, তাহলে আপনার এই ভ্যাকসিনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না ভাই। 4 নম্বর যদি বলি, ভুল স্থানে দিয়েছেন, দেওয়ার কথা চামড়ায়, দিচ্ছেন মাংসে, ঠিক আছে, ও অত ভালোভাবে কাজ করবে না, তো জায়গাটাও ঠিক লাগবে। 5 নম্বর,
আপনার গরু আগে থেকে অসুস্থ হয়ে আছে, অসুস্থ গরুকে কখনো ভ্যাকসিন দিতে নাই, ভ্যাকসিন দেওয়া যাবে না। আপনার গরুর এফএমডি হয়েছে, এফএমডি ভ্যাকসিন দিবেন না। আপনার গরুর এলএসডি হয়েছে, এলএসডি ভ্যাকসিন দেওয়ার দরকার নাই। তাহলে ভ্যাকসিন অসুস্থ গরুকে দেওয়া যাবে না। 6 নম্বর ইম্পর্টেন্ট, ভ্যাকসিন আপনি ধরেন আজকে দিলেন, কিন্তু অলরেডি আপনার গরুতে গতকাল জীবাণু ঢুকছে। আজকে 27 তারিখ, আজকে আপনি ভ্যাকসিন দিলেন ধরেন বিকালে, অলরেডি আপনার 27 তারিখ সকালে আপনার গরু রোগে আক্রান্ত। রোগে আক্রান্তর সাথে সাথে তো আর বহিঃপ্রকাশ পাবে না, আগে তো জীবাণুর সংখ্যা বাড়বে। বা একদিন আগে ধরেন আপনার গরু রোগে আক্রান্ত হয়ে গেছে, তাহলে তো ভ্যাকসিন দিলেও আপনি আর সেটাতে কাজ করতে পারবেন না। তাহলে এই কারণগুলোর কারণে আপনার ভ্যাকসিন কিন্তু ভাই দেওয়ার পরও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আপনার গরু আক্রান্ত হতে পারে। অথবা ভ্যাকসিন দিয়েছেন, আপনার গরুরই সমস্যা যে কোনো কারণে অ্যান্টিবডি কম উৎপাদন হয়েছে, খুবই কম উৎপাদন হয়েছে, তো সেক্ষেত্রেও আপনার গরু জীবাণুতে আক্রান্ত হতে পারে। তবে এটা খুব বেশি সিরিয়াস আকার ধারণ করবে না, আশা করি অল্পতেই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, অল্পতেই সুস্থ হয়ে যাবে। তো এখন আমরা যে জিনিসটা দেখব, আরেকটু জিনিস দেখি এফএমডির ক্ষেত্রে। এফএমডির ক্ষেত্রে হালকা একটু ঝামেলা আছে। এফএমডি মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে আমরা খুরা রোগ বলছি। এই খুরা রোগটা শোনেন, অনেকগুলো স্টেন আছে। স্টেন মানে হলো, আমি যদি আপনাদের সহজ ভাষায় বলি জাত। অনেকগুলা জীবাণুর ধরন আছে, ধরন। এই ধরনটাকে আমি সহজ ভাষায় বোঝাচ্ছি, এটাকে আমরা বলছিলাম স্টেইন। তো গোটাল বিশ্বে অনেকগুলা স্টেইন দ্বারা গরু আক্রান্ত হয়, তবে বাংলাদেশে 3টা বেশি পাওয়া যায়, যেমন এ স্টেন, ও স্টেন, এশিয়া 1, এই 3টা দ্বারা আমাদের গরু বেশি আক্রান্ত হয়। তবে এটার পাশাপাশি আমরা সি স্টেনও পেয়েছি, এবং আমরা সাব স্টেন, ওই এই ধরনের আরও ধরন পেয়েছি, A5 এবং A22, এগুলোও পাওয়া গেছে। মানে এইগুলা দ্বারা আমাদের দেশে, মানে এই জীবাণুগুলা দ্বারা আমাদের দেশের গরুতে এফএমডি হয়েছে। তাহলে এটা কিন্তু ধরন। তো আমাদের ভ্যাকসিনগুলা, ম্যাক্সিমাম ভ্যাকসিনেই যে এই 3টা স্টেইন একসাথে দেওয়া থাকে, যাতে করে যে জীবাণু দেহের ভিতরে প্রবেশ করুক তার অ্যান্টিবডিটা থাকে এবং ওই জীবাণুটা নষ্ট হয়। তো কোনো কারণে ধরেন এই 3টাতে ভ্যাকসিন বানানো, এই 3টা জীবাণু আছে ভ্যাকসিনের ভিতর, এই 3টার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে। এখন নতুন একটা স্টেইন দ্বারা আপনার গরুটা আক্রান্ত হলো, বা আপনার গরুর ভিতরে ওই জীবাণুটা ঢুকলো, তাহলে তো এই অ্যান্টিবডিগুলা ওইভাবে কাজ করবে না, ওইভাবে কাজ করবে না। মানে 3টা যে জীবাণু দিয়ে, এই 3টা জীবাণু ধরেন আপনার ভ্যাকসিনের ভিতর আছে, তাহলে আপনার গরুর দেহে এই 3টা জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। এখন ধরলাম নতুন একটা জাতের জীবাণু আপনার গরুর দেহের ভিতর ঢুকে গেছে, এফএমডি, তাহলে ওটার বিরুদ্ধে তো প্রতিরক্ষা আপনার গরুর দেহে নাই। তো সেক্ষেত্রে আপনার গরু কিন্তু এক্ষেত্রেও এফএমডিতে আক্রান্ত হতে পারে, হতে পারে। তবে এই এফএমডিটা হয়তোবা খুব বেশি সিরিয়াস হবে না, খুব দ্রুতই হয়তোবা আপনার গরু ভালো হয়ে যাবে। আরেকটা হতে পারে অ্যান্টিবডি প্রতিরক্ষা। আপনি দেখেন যে এই যে এফএমডি দিলেন, এটা 6 মাস থাকলো প্রতিরক্ষাটা, মানে অ্যান্টিবডিগুলো 6 মাস থাকলো, ভালো থাকলো। তো প্রথম মাসে সর্বোচ্চ প্রতিরক্ষা, দ্বিতীয় মাসে একটু প্রতিরক্ষা কমবে কারণ অ্যান্টিবডি কমছে, তৃতীয় মাসে আরেকটু প্রতিরক্ষা কমবে, চতুর্থ মাসে আরেকটু প্রতিরক্ষা কমবে, পঞ্চম মাসে আরেকটু প্রতিরক্ষা কমবে, ষষ্ঠ মাসে সবচেয়ে কম প্রতিরক্ষা। এখন এই সময়ের পর 6 মাসের পর যদি কোনো জীবাণু আপনার গরুর সংস্পর্শে আবার আসে, আর আপনি যদি ভ্যাকসিন না দেন 6 মাস পর, তাহলে তো আপনার গরুটা আবারও কি এফএমডিতে আক্রান্ত হবে। তাহলে এই জন্য আমরা বলি যে 6 মাস পর পর আপনারা কি করবেন, ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিন দেওয়ার পর প্রথম মাসে প্রতিরক্ষা থাকে সর্বোচ্চ বেশি, এই সময় জীবাণু ঢোকার সাথে সাথে মারা যাবে। দ্বিতীয় মাসে প্রতিরক্ষা থাকে প্রথম মাসের থেকে একটু কম, তারপরও জীবাণু ঢোকার সাথে সাথে মারা যাবে। 3 নম্বর মাসে প্রতিরক্ষা থাকে তুলনামূলক দ্বিতীয় থেকে কম, তারপরও জীবাণু আশা করা যায় মারা যাবে। কিন্তু চতুর্থ মাসের পরে যদি জীবাণু ঢোকে, তাহলে সেক্ষেত্রে চান্স হলো 50-50, গরু অনেক ক্ষেত্রে আপনার অসুস্থ হতে পারে। এই কারণে আমরা কি করব, যে 6 মাস পর পর এই এফএমডি ভ্যাকসিনটা অবশ্যই দিব, অবশ্যই দিব। ভালো জায়গা থেকে কিনবো, এবং পরিবহন করার সময় ফ্লাক্স আছে, ফ্লাক্স
এই ভাতের যে ফ্লাক্স, ওই ফ্লাক্সের মধ্যে নিয়ে সব দিকে বরফ দিয়ে সুন্দরভাবে ঢেকে দ্রুত আনবো, আনার পর গবাদি পশুকে ভ্যাকসিন দিয়ে দিব খুব উপযুক্ত ব্যক্তি দ্বারা, যে ভালো দিতে পারে। যেমন দুইটা দেশ আছে যে দেশে এফএমডির পরিমাণ খুবই কম। নিউজিল্যান্ডে কোনোদিন এফএমডি হয় নাই। অস্ট্রেলিয়াতে একবারই এফএমডি হয়েছিল 1872 বা 42 সালে। 150 বছর ধরে অস্ট্রেলিয়াতে আর কোনো এফএমডি নাই। আমেরিকা, কানাডা এই দেশগুলোতে এফএমডি প্রায় জিরোর কাছাকাছি। কিন্তু নিউজিল্যান্ডে কোনোদিন এফএমডি হয়নি। কিন্তু আর আমাদের দেশে গরুর এফএমডি অনেক বড় সমস্যা, মাথা ব্যথার কারণ। অনেকের খামারে শুনবেন গরু মারা গেছে। তো ভাই সাবধান হন, ভ্যাকসিন দেন। ভ্যাকসিন শুধু দিলে হবে না, নিয়মিত দিতে হবে, ভালোভাবে ভ্যাকসিন সংরক্ষণ করে দিতে হবে এবং ভালো ব্যক্তির দ্বারাই দিতে হবে। আশা করি ক্লাসটা ছোট ছিল কিন্তু আপনারা বুঝেছেন এবং ভালো লাগবে আশা করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ক্লাসটা ভাই একটু শেয়ার করেন, অন্যকে জানার সুযোগ করে দেন। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।